আর স্ক্রিপ্ট ওপেন করলাম, এটাকে যদি আমি সেভ করি, কন্ট্রোল এস চাপলে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে এটাকে আমি নাম দিব কি বলে, ম্যাট্রিক্স অ্যান্ড ডেটা ফ্রেম, ম্যাট্রিক্সেস অ্যান্ড ডেটা ফ্রেমস। তো এটা আজকে আমাদের টপিক, আমরা দেখবো হলো যে ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেম। তো যেটা দেখছিলাম যে আপনাদের এর আগে দেখাইছিলাম যে ভেক্টর তৈরি করা হয় হলো যে একটা সি, এই সি লেখা মানে সি ফাংশনটার মাধ্যমে এই ব্র্যাকেটের মধ্যে আমরা তখন যে কোনো সংখ্যা, যে কয়টা ইচ্ছা সংখ্যা লেখার মাধ্যমে আমরা কি করি, একটা ভেক্টর তৈরি করি। তো ম্যাট্রিক্সের কাজটা আসলে কি, ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স তৈরির জন্য কিন্তু যে ফাংশনটা আছে সেটার নাম কিন্তু ম্যাট্রিক্স। তো আমি এই ফাংশনটা সম্পর্কে যদি আমরা ফার্স্টে জানতে চাই, তাহলে হেল্প লিখবো। হেল্প লেখার পর এই হেল্পের মাঝে জাস্ট আমরা ম্যাট্রিক্স যদি লিখে কন্ট্রোল এন্টার দিয়ে রান দিই, তাহলে আপনাদের এই যে হেল্প সেকশনটা আছে এখানে কিন্তু ম্যাট্রিক্স ফাংশনটা সম্পর্কে বিস্তারিত চলে আসছে। এই যে একটা ফাংশন দেখাচ্ছে ম্যাট্রিক্স, আর এই যে ব্র্যাকেটে লেখা আছে বেস ফাংশন। তো কোনটা বেস আর এবং কোনটা প্যাকেজেস এগুলা আসলে পরবর্তী বিষয়, তার আগে আমরা ম্যাট্রিক্স ফাংশনটা সম্পর্কে দেখি। তো এই যে এই যে ইউজেস লেখা আছে, এখানে ম্যাট্রিক্স ফাংশনটা কিভাবে ব্যবহার করা হয় সেটা কিন্তু লেখা আছে। তো আমরা ম্যাট্রিক্সের প্রথমে একটা ডেটা দিব, এই যে ডেটা লেখা আছে এখানে, ডেটা ইকুয়ালস টু এন এ। তো এই ডেটাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেক্টর, এবং তারপর আমরা কতগুলা ম্যাট্রিক্সে কতগুলা রো এবং কতগুলা কলাম রাখবো সেইটা আর কি ডিফাইন করব। তারপর আমরা রাখবো হলো বাই রো। তো বাই রো জিনিসটা এগুলো আমি ইউজ করে তারপর দেখাচ্ছি যে বাই রো কিভাবে কাজ করে, এবং ডিম নেমস, ডিম নেমস হলো আপনার কলাম নেম আর রো নেম কিভাবে দিব। তো আমরা ফার্স্টে একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে লিখবো ম্যাট্রিক্সের নাম দিলাম ম্যাট, এম এ টি। তারপর আমরা ফাংশনটা লিখবো ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স লেখার পর এখন আমাদের ফার্স্টে কি হবে, ডেটা দিতে হবে। তো ডেটা আমরা সরাসরি একটা ভেক্টর তৈরি করি। এখানে ভেক্টর তৈরি করার জন্য আমাদের কোনো ভেক্টরের কোনো নাম দেওয়া লাগবে না, জাস্ট আমরা সি লিখবো। সি লিখে আর একটা ব্র্যাকেট দিয়ে জাস্ট আমরা একটা ভেক্টর তৈরি করবো, সাপোজ 1 2 3 4 5 6। তাহলে 6টা সংখ্যার একটা ভেক্টর তৈরি করলাম। এরপর আমরা এন্ড রো, তাহলে এন্ড রো আমরা আসলে কয়টা কি আসলে কয়টা রো চাচ্ছি, আমরা সাপোজ চাচ্ছি হলো 2টা রো। তা আমরা যখন এন রো লিখে দিব যে 2টা রো আমরা চাচ্ছি, কলামটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমাদের কিন্তু ডিফল্ট ভাবে বাই রো কি দেওয়া আছে, ফলস। তার মানে বাই রো আসলে ফলস দেওয়া আছে। তো এইটা আমরা আগে দেখি। এখানে ম্যাট্রিক্সটা তৈরি করার পর আমরা যদি সঙ্গে সঙ্গে ম্যাট্রিক্সটাকে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে এই কি বলে যে সেমিকোলন দেওয়ার পর এমএটি লিখলে কিন্তু হয়ে যাবে, অথবা আপনি রান করে পরবর্তীতে পরের লাইনে এমএটি লিখে আরেকবার রান করলেও ম্যাট্রিক্সটা দেখতে পারবেন। এই যে দেখেন ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেছে, এখানে তৈরি হয়ে গেছে। তো আমি প্রথমে যেটা আপনাদের দেখাতে চাইলাম, এখানে সেমিকোলন দিয়ে এমএটি লিখলাম, তাহলে এই পুরো লাইনটা যদি আমি কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই, তাহলে একদম সঙ্গে সঙ্গে কোডটাও রান হলো এবং ম্যাট্রিক্সটাও দেখাচ্ছে। তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আমরা এন রো দিছি 2টা। তো 2টা রো এর জন্য কয়টা কলাম ঠিক করতে হবে সেটা কিন্তু সে অটোমেটিক্যালি ঠিক করে নিয়েছে, যে 6টা ডেটাকে যদি আমি 2টা রোতে সাজাতে চাই তাহলে অবশ্যই কলাম লাগবে হলো 3টা। এই জন্য 3টা কলাম কিন্তু সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিচ্ছে। তারপর আমি বাইরো ফাংশনটা দেখাতে চাইছিলাম, এখানে কিন্তু বাইরো ইকুয়ালস টু ফলস দেওয়া আছে, যার ফলে দেখেন যে এই নাম্বারের যে সিকোয়েন্সটা কলাম ওয়াইজ গেছে। প্রথম কলামটা ফিল হয়েছে 1 2, এই সিকোয়েন্সটা ফিল হয়েছে 1 2। তারপর এইটা শেষ হওয়ার পর পরের কলামে গেছে, পরের কলামটা ফিল হয়েছে 3 4, এবং তারপরের কলামে যে 5 6 হয়েছে। তো এখন যদি আমি একটা জিনিস করলাম যে বাই রো ইজ ইকুয়াল টু ট্রু, তা ট্রু লেখার জন্য সম্পূর্ণ ট্রু লেখার প্রয়োজন হয় না, শুধুমাত্র টি লিখলেই হবে। আর ফলস লেখার জন্য শুধুমাত্র এফ লিখলেই হয়ে যায়। তো এখন যদি আমরা একটা কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই,
তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু বাই রো ট্রু, যার ফলে প্রথম রোটা কিন্তু আগে ফিল আপ হয়েছে। 1 2 3, এই যে দেখেন ডেটায় কিন্তু 1 2 3 আগে ছিল, তাহলে প্রথম রোটা আগে ফিল আপ হয়েছে, তারপর পরের রোতে গেছে। তার মানে সিকোয়েন্সটা রো ওয়াইজ মেনটেন করছে। আর আর আগেরটাতে সিকোয়েন্সটা কলাম ওয়াইজ মেনটেন করছে। তো এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাই রো এর মাধ্যমে সে আসলে নিজের সিকোয়েন্সটা ধরতেছে, যে এটা সে রো ওয়াইজ এই ভেক্টরটাকে সাজাবে নাকি কলাম ওয়াইজ সাজাবে, মানে কি বলা যায় যে সিকোয়েন্সটা মেনটেন করবে। এই জিনিসটাই আসলে বাইরো ফাংশনের কাজ। তো বাইরো তো গেল, এখন আমরা যেটা যাব যে ডিম নেমস। তো ডিম নেমস এর এই যে এখানে এই আর্গুমেন্টটা সম্পর্কে দেওয়া আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লিস্ট হিসেবে লিখতে হয়। তো লিস্ট হিসেবে যখন লিখবো তখন আমরা আসলে কিভাবে লিখতে পারি, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিম নেমস ইকুয়াল টু লিস্ট। এই যে তাহলে লিস্ট ফাংশনটা হলো এমন একটা জিনিস যে আমরা যদি একটা লিস্ট তৈরি করি, সাপোজ এল ইকুয়াল টু একটা লিস্ট বানাবো, এই লিস্ট ফাংশনটার মধ্যে আসলে আমরা একের চেয়ে বেশি আসলে ভেক্টরকে স্টোর করতে পারি একসাথে। যেমন প্রথম একটা ভেক্টর দিলাম সি দিয়ে, তারপর কমা দিয়ে আমি আরো একটা ভেক্টর তৈরি করলাম, এটাকে আমি দিলাম 3 2 1। তাহলে এই এলটাকে যদি আমি পরে একটা লিস্ট হিসেবে দেখতে চাই, তাহলে আমি কি করব, যে কন্ট্রোল এন্টার দিয়ে রান দিলাম। এই যে লিস্টে দেখেন, এই যে এখানে দুইটা ভেক্টর কিন্তু একসাথে স্টোর হয়েছে। তা আমি যখন ডিম নেম, এইটা এখন আমি আপাতত কেটে দিই, যার ফলে যাতে বুঝতে সমস্যা না হয়। তাহলে ডিম নেমস হলো একটা লিস্ট তৈরি হবে, যেখানে আমি কি করব, যে দুইটা ভেক্টর রাখবো। প্রথম ভেক্টরটা হবে হলো রো নেম এবং পরের ভেক্টরটা হবে হলো কলাম নেম। তাহলে ডিম নেমস ইকুয়ালস টু দিতে হবে, এটা ডিম নেমস ইকুয়াল টু আমি লিস্ট দিব, এখানে একটা লিস্ট তৈরি করব। তাহলে প্রথমটা হলো আমাদের কি বলে যে রো নেম। তাহলে রো নেম আমি প্রথমটার রো নেম দিচ্ছি, সাপোজ এখানে আরেকটা ব্র্যাকেট শর্ট করছে, তাহলে রো নেমস দিব, প্রথমটার রো নেম দিব হলো রো 1। আচ্ছা এখানে আবার, ও আচ্ছা বুঝতে পারছি কেন ঝামেলা হচ্ছে। এখানে প্রতিটা আর্গুমেন্ট লেখার পর একটা করে কমা দিতে হবে। তারপর যেহেতু আমাদের দুইটা রোই আছে, তাহলে রো নেমস দিলাম রো 1 রো 2। তারপর কি দিতে হবে, তারপর কিন্তু একটা কমা অবশ্যই এখানে দিতে হবে। তারপর আমি এবার কলাম নেমস এর জন্য আরেকটা ভেক্টর তৈরি করব, এবং দেখেন যে প্রতিটা নেম কিন্তু আমি লিখতেছি একেবারে কোটেশনের মধ্যে, কারণ এগুলা সবগুলো হলো ক্যারেক্টার। যখনই আপনি কোনো ক্যারেক্টারকে ডেটা হিসেবে লিখবেন, তখন সেটাকে অবশ্যই আপনার কি বলে যে কোটেশনের মধ্যে লিখতে হবে। তো এই যে দেখেন আমি তাহলে কি করলাম, যে ডাইমেনশন নেম আমি দিব, যে রো যে দুইটা আছে সেই দুইটা রো এর নেম দিব, এবং কলাম যে তিনটা আছে কলাম তিনটার নাম দিব। তারপর আমি এটাকে যদি এখন আমি রান করি, তাহলে কি রকম দেখাবে। কোডটা একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি, বাট হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এটা একটু বড় করে দিই, এখন ভালো দেখাচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা লাইন কোড। তো তারপর আমি যদি কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই এখন, তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা এখন আপনারা নিচে দেখতে পারতেছেন, ম্যাট্রিক্সটা কিন্তু কলাম নেম দিছে এবং রো নেম দিছে, এখন কিন্তু নাম সহ দেখাচ্ছে এটা। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে ম্যাট্রিক্স তৈরি করলে আমরা কিভাবে একটা ম্যাট্রিক্সের নাম দিতে পারি। তো ম্যাট্রিক্সের তো অনেক কিছুই করা যায়। ম্যাট্রিক্সের যদি আমি বলি যে দুইটা ম্যাট্রিক্সের গুণ, দুইটা ম্যাট্রিক্সের যোগ, এই জিনিসগুলো অনেক কিছুই করা যায়। তো এটা যদি আমি দেখতে চাই, ফার্স্টে আমি ম্যাট্রিক্সের যে কি বলে ট্রান্সপোজ করাটা যদি দেখাই, যে আপনার একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কি, এটা যে রো গুলা আছে রো গুলা কলাম হয়ে যাবে এবং কলাম গুলা রো হয়ে যাবে। তো এটা আসলে কিছুই না, জাস্ট একটা টি ফাংশন। এটা না, ছোট হাতের টি লিখে যদি তার মধ্যে আমি ম্যাট্রিক্সটার নামটা লিখে দিই, তাহলে ম্যাট্রিক্সটা
মানে কিভাবে ট্রান্সপোজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রো 2টা কলাম হয়ে গেছে এবং কলাম 3টা রো হয়ে গেছে। তো এটা খুবই সংক্ষিপ্ত একটা ট্রান্সপোজ, যেটাকে বলে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। তারপর আমরা যদি ম্যাট্রিক্সের ইনভার্স যদি করতে চাই, তাহলে কিছুই না, জাস্ট সলভ নামে একটা ফাংশন আছে। এই সলভ ফাংশনের মধ্যে ম্যাট্রিক্সটাকে রাখলে আমরা যদি কন্ট্রোল এন্টার দিয়ে রান করি, ও আচ্ছা হ্যাঁ, তাহলে তো মানে একটা ম্যাট্রিক্সকে অবশ্যই সেটাকে যদি আপনি ইনভার্স করতে চান, অবশ্যই সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তো আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানাই, যে যেমন সাপোজ একটা ম্যাট্রিক্স না, এটা দিই স্কোয়ার ম্যাট্রিক্স, একটা যদি নাম দিই আমি, তারপর আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। ম্যাট্রিক্সটার মধ্যে সাপোজ একটা ভেক্টরে আমরা জাস্ট 4টা রাখবো, 22 কি বলে 22, 33, 44, 55। এখন আমি n রো কয়টা দিব, n রো দিব হলো জাস্ট 2টা বাই রো ট্রু। আর আমাদের কি বলে যে ডাইমেনশন নেম দেওয়ার দরকার নাই। তারপর আমরা এসকিউ ম্যাট্রিক্স, এটা যদি আমরা এখন দেখি তাহলে এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স। রো আর কলাম যদি সমান হয় সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। তো এটাকে যদি আমরা এখন ইনভার্স করতে যাই সলভ ফাংশনের মধ্যে, এই ম্যাট্রিক্সটার নাম লিখে দিব, তাহলে কি হবে দেখেন, ম্যাট্রিক্সটা কিন্তু এই যে যেই নতুন ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এটা হলো ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স। তো ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স এটা আসলে দরকার হয় যারা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস বা রিসার্চের ক্ষেত্রে আমরা যখন খুব বড় বড় কিছু অ্যানালাইসিস যখন করতে চাই, খুব সূক্ষ্ম অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্সড অ্যানালাইসিস গুলো, যেমন মাল্টিভেরিয়েট। তারপর আমরা যদি বলি মাল্টিভেরিয়েটের সাথে আরো ওই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, তারপর লিনিয়ার ডিসক্রিমিনেশন বা মেশিন লার্নিং এর পার্ট, এগুলা কিন্তু রিসার্চে খুব গুরুত্বপূর্ণ। তো তখন কিন্তু এই ম্যাট্রিক্সের কাজগুলা আমাদের খুব দরকার হবে, বিশেষ করে ইনভার্স অফ আ ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। তো আর আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য সম্ভবত আর একটা ফাংশন আছে, যাই হোক সেটা আমরা পরে দেখবো। এটা আমরা যখন ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত আমার কোর্সে দেখাবো তখন এটা দেখাবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এরপরে আমি ম্যাট্রিক্সটা আপাতত এখানে রাখতেছি, কারণ ম্যাট্রিক্সের থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আর এর ক্ষেত্রে সেটা হলো ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ডেটা ফ্রেমটা হলো সে মানে সেই স্ট্রাকচারাল ডেটার যে মানে যেভাবে আমরা ডেটাটাকে দেখতে চাই যে একটা ট্যাবল ওয়াইজ, সেই ট্যাবল ওয়াইজ ডেটাটাই হলো ডেটা ফ্রেম। মানে প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় ডেটা ফ্রেম। তো একটা ডেটা ফ্রেমে প্রতিটা কলাম হবে কি কি, প্রতিটা কলাম হবে এক একটা আলাদা করে এক একটা ভেক্টর হবে। তো আমি এখানে যেহেতু ম্যাট্রিক্স সম্পর্কে আমি লিখছি, তাহলে এখানে আমি ম্যাট্রিক্সেস লিখে দিচ্ছি, আর তারপর আমি এখানে আরেকটা কমেন্ট দিয়ে লিখে দিলাম ডেটা ফ্রেমস। তো ডেটা ফ্রেম তৈরি করার আমরা যদি প্রথম ডেটা ফ্রেমটার নাম দিলাম ডিএফ। ডিএফ দেওয়ার পর আমাদের যে ফাংশনটা আসবে সেটা হলো ডেটা ফ্রেম। এই যে ডেটা ফ্রেম, এই ফাংশনটার মধ্যে আমরা এখন কি করব, একটা ডেটা ফ্রেম তৈরি করব। সাপোজ আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করতে চাচ্ছি যেখানে নাম থাকবে, নামটা বাদ দিই, কি কি বলে যে আইডি থাকবে, আইডির সাথে বয়স থাকবে, বয়সের সাথে সিজিপিএ থাকবে, বয়সের সাথে সিজিপিএ না, বয়সের সাথে তার আইকিউ, এবং আইকিউ এর পর সিজিপিএ থাকবে। তো সাপোজ এটাকে আমরা এখন করতে চাচ্ছি, তো আমি ফার্স্টে দিলাম হলো আইডি। সাপোজ আমরা কি বলে যে 10 জনের মানে আইডি কে আমরা একটা কিন্তু ভেক্টর, এটা সেই ভেক্টরটাকে আমরা একটা নেম হিসেবে এখানে কি বলে যে কলাম হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট হবে। তাহলে এখানে আমি আইডি যেহেতু 10 জনের নিব, তাহলে 10 জনে আমরা যদি একটা জিনিস অবশ্য আমি দেখাইনি, যে আপনারা চাইলে এভাবেও একটা সিকোয়েন্স কিন্তু জেনারেট করতে পারেন। এই যে 1 থেকে 10 পর্যন্ত, আমি এই যে 12 নম্বর সেকশনে যে কোডটা লিখলাম, এটা যদি আমি রান দিই তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত সবগুলা কিন্তু একটা ভেক্টর আকারে এখানে চলে আসছে। তো আইডি আমি জাস্ট লিখে দিলাম, যেহেতু 1 থেকে 10 আসলে আইডি হয় না অ্যাকচুয়ালি, তা আমি এখানে মানে 1 থেকে 10 সাধারণত কোনো কলেজ বা ডিপার্টমেন্ট
আইডি হিসেবে ব্যবহার করে না, এটা ব্যবহার করে 1001 থেকে 1010। এই যে এইটা জাস্ট আমি ব্যবহার করলাম। তারপর আমি নিচে দিলাম আইডির পরে এখন আমি কি দিব, এস। তাহলে এসটা যেহেতু আমাদের কি বলা যায় যে এটা তো আমরা আর মানে সিকোয়েন্স হিসেবে ব্যবহার করতে পারবো না, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, যে কোনো মানুষের বয়স যে কোনো হইতে পারে। তো র্যান্ডম ভেরিয়েবল যেহেতু আমরা যেহেতু এখানে আমরা একটা কাজ করতেছি কি, যে এই কাজটা মনে করেন যে আমরা করতেছি কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, আমাদের যদি ডেটা আর কি দেওয়া থাকে আপনাকে, তারপর ডেটা দেওয়ার পর আপনার কি করতে হবে, এভাবে আপনার লিখতে হবে যে 12, 14, মানে আপনার কাছে ওই যে 10 জনের বয়স দেওয়া আছে সাপোজ, তারপরে লিখলেন 23, 24, 21, 22, 25, মানে এভাবে কিন্তু 10 জনের বয়স আপনি লিখতে পারেন। তো যখন আপনার দেওয়া থাকবে, তো আপনার যদি দেওয়া নাই, আপনি কি করবেন, যে র্যান্ডম নাম্বার জেনারেট করলেই তো হয়। তো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য কিন্তু একটা ফাংশন থাকে, স্যাম্পল। এই স্যাম্পল ফাংশনের মধ্যে আপনি দেখবেন এই যে এখানে লেখা দেখাচ্ছে যে এক্স, সাইজ, রিপ্লেস আর ফলস। তার মানে আপনি এই স্যাম্পলটা কি করবেন, যে একটা আপনি এক্স দেওয়া আছে না ফার্স্টে, সেটা হলো একটা ভেক্টর। তো আমি ভেক্টরের জায়গায় একটা সিকোয়েন্স লিখলাম যে আপনার 20 থেকে 30 এই রেঞ্জের মধ্যে। তারপর আমি সাইজ কত, সাইজ সাপোজ মনে করেন যে আমি 10টা নিব। তারপর কিন্তু আরো যদি আমি যদি দেই যে রিপ্লেস ইকুয়াল টু ট্রু, তাহলে এইটা যদি আমি দেই রিপ্লেস ইকুয়াল টু ট্রু বলতে, আমরা যখন 20 থেকে 30-এর মধ্যে 10টা মানে 10 জনের একটা স্যাম্পল নিতে চাচ্ছি, তাহলে সাপোজ আপনি ফার্স্টে 21 সিলেক্ট করলেন, তা আপনার যদি রিপ্লেস ইকুয়ালস টু ট্রু হয়, তখন আপনি 21টাকে আবার পরেও সিলেক্ট করতে পারবেন। কিন্তু রিপ্লেস ইকুয়ালস যদি ফলস হয়, তখন আর এই 21টা কিন্তু পরে আর সিলেক্ট হবে না। তো এই জন্য এটাই আসলে রিপ্লেস, এটা আসলে স্ট্যাটিস্টিক্যাল টার্ম, স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট আর স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট। তো আমি যদি এটা যদি করি, তাহলে দেখেন আপনার এখানে আমি সাপোজ এই যে এটাকে রান করলাম, তাহলে দেখেন আপনার 20 থেকে 30-এর মধ্যে এই যে 10 জনের একটা স্যাম্পল কিন্তু নিয়ে নিচ্ছে, 10টা ডেটা সে একদম সুন্দর করে একটা স্যাম্পল নিয়ে নিচ্ছে। তো সাপোজ মনে করেন যে আমি এখানে কি করতে চাচ্ছি, যে এজের ক্ষেত্রে আমি ওই যে এভাবে একটা স্যাম্পল নিতে চাচ্ছি। তো স্যাম্পলটার ক্ষেত্রে আমি যেহেতু আমরা মাত্র 10 জনের নিচ্ছি, আর ভার্সিটির ছাত্রদের বয়সের মধ্যে এতটা ডিফারেন্স হয় না, তাই আমি কি করলাম, স্যাম্পলটাকে নিব হলো 21 থেকে 25-এর মধ্যে। আমি কি করব, যে সাইজ দিব 10 আর রিপ্লেস ইকুয়ালস টু ট্রু আপনাকে দিতেই হবে এখানে। তো এটা গেল এস, তাহলে কিন্তু আসলে 10 জনের ডেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এটা গেল এস। তারপর আমি সিজিপিএ দিব। তো না, সিজিপিএ না দিয়ে আমি আসলে আইকিউ দিই। তাহলে আইকিউ এর জন্য এটাকে আমরা আইকিউ, যেহেতু এখন মনে করেন যে ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু হইতে পারে, তো ফ্র্যাকশনাল ভ্যালু হইতে গেলে কিন্তু এখানে আপনার র্যান্ডম নাম্বার জেনারেট করার ক্ষেত্রে তখন কিন্তু এই স্যাম্পল ফাংশনটা আর কিন্তু কাজ করবে না, কারণ স্যাম্পল ফাংশনটা শুধুমাত্র কিন্তু ইন্টিজার কে স্যাম্পল করতেছে। তো এখন কিন্তু তখন কিন্তু আমাদের আর একটা প্যাকেজ আসলে আছে, সেই প্যাকেজের মাধ্যমে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, তো সেটা আমি বাদ রাখলাম। আইকিউটাকে আমি এখন নিজের হাতেই লিখতেছি। তো আইকিউটাকে লিখলাম যে একজনের আইকিউ 100.1, আর একজনের 109.5, আর একজনের আইকিউ সাপোজ ধরলাম হলো 105.5, আর একজনের আইকিউ আমি দিলাম 99.9, আর একজনের আইকিউ দিলাম 114.5। কতজন হলো? 5 জন। তারপর আর একজনের দিলাম 111.2, আর একজনের দিলাম আমি 100 কি বলে যে আপনার 113.5,
তারপর একটা তারপর আমি কতজনে দিলাম, 1 2 3 4 5 6 7। তারপরে সাপোজ আরেকজন একটু ব্রিলিয়ান্ট, তারটা দিলাম 122.3। তারপরে আরেকজন একটু কম ব্রিলিয়ান্ট, তারপর দিলাম 91.5। তারপর কয়জন হলো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আরেকজন আমি দেখলাম যে একটা ডিপার্টমেন্টে খুবই ব্রিলিয়ান্ট একজন আছে, কিন্তু সে একটু মানে কি বলা যায় যে মানে সে একটু পাগল টাইপের, অটিস্টিক। তা এরকম কিছু কিছু ব্রিলিয়ান্ট পাবলিক আছে যাদের আইকিউ অনেক বেশি, তারা ম্যাথে খুব তুখর হয় কিন্তু একটু অটিস্টিক টাইপের হয়। তাদের তার আইকিউ আমি দিলাম সাপোজ 129.5। এরকম হাই আইকিউ পার্সনরা কিন্তু একটু মানে অ্যাবনর্মাল হয়, কিন্তু তারা খুব ব্রিলিয়ান্ট, মানে জাস্ট লাইক আইনস্টাইন এরকম হয়। তাহলে সেটা আমি শেষ করলাম আমার আইকিউ কলামটা। এখন আমি সিজিপিএ কলামটা দিলাম যে প্রথম জন যার আমি 100.1 আইকিউ দিছি তার সিজিপিএ দিলাম আমি 3.45। তারপর একটা আমি সিজিপিএ দিলাম সাপোজ 3.49। তারপরের জনের সিজিপিএ দিলাম 3.47। তারপরের জনের সিজিপিএ দিলাম 3.36। তারপরের জনের সিজিপিএ দিলাম 3.57। তারপরের জনের সিজিপিএ কি বলে যে 114, 3.1 2 3 4 5, তাহলে 311। তারপর এটা দিলাম 3.51। তারপরের জন্য দিলাম 3. একটা দিলাম সাপোজ 59। তারপর একটা দিলাম, যেহেতু সিজিপিএ কি বলে যে আইকিউ 122, 1 2 3 4 5 6 7 জনের, তার তার আইকিউ 122, তার তার সিজিপিএ দিলাম 3.79, একটু হাই। আর আর যার আইকিউ একটু কম তার সিজিপিএ দিলাম 3.18। এবং যার আইকিউ খুব হাই তারটা দিলাম 4.00, একদম ব্রিলিয়ান্ট। তাহলে এটা আমরা একটা ডেটা ফ্রেম কিন্তু তৈরি করে ফেললাম। তাহলে আমরা ডেটা ফ্রেমটা রান করি। এই যে ডেটা ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এই ডেটা ফ্রেমটাকে যদি দেখতে চাই তাহলে এই যে ডিএফ লিখলাম, পরে এই যে দেখেন একটা সুন্দর ডেটা ফ্রেম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে দেখে আসলে খুব একটা ভালো লাগতেছে না কনসোলে দেখে। তো আমরা এটাকে যদি আমরা সরাসরি এই যে ট্যাবল আকারে দেখতে চাই তাহলে আমাদের কাছে দুইটা অপশন আছে। প্রথমটা আমি কোডটা দেখাই, যে ভিউ। এই যে ভিউ একটা কোড ফাংশন আমি লিখতেছি, এই ভিটা কিন্তু বড় হাতের। তো এই ভিটা বড় হাতের দিয়ে এই ভিউ লিখে তার মধ্যে যদি আমি ডিএফ নামটা লিখি এবং কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আমার ডেটা ফ্রেমটাকে এখন সুন্দরভাবে দেখাবে, আসবে। এই যে ওয়েট, এই যে দেখেন ডেটা ফ্রেমটা কিন্তু এখন খুব সুন্দরভাবে একদম প্রেজেন্ট করতেছে। একদম আইডি 10টা আইডি এখানে দেওয়া আছে, এস, আইকিউ এবং সিজিপিএ। তাহলে আপনি কিন্তু বুঝতে পারলেন যে আমরা ডেটাটাকে কত সুন্দরভাবে তৈরি করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডেটাটাকে কিভাবে শো করতে পারি সেটাও দেখাইলাম। তো এইটা আমি কাটলাম। এখন এটা আমরা তো কোড লিখে এটা দেখলাম। কোড ছাড়াও আপনি যদি আপনার এই যে এনভায়রনমেন্টে যদি যান, এই যে দেখেন ডিএফ, এখানে একটা আমাদের যে নতুন ডেটা ফ্রেমটা তৈরি হয়ে আছে সেটার পাশে এই যে একটা সুন্দর একটা টেবিলের মতো ঘর দেখাচ্ছে, এটার উপর যদি ক্লিক করেন তখনও আপনার এই ডেটা ফ্রেমটা এভাবে সুন্দরভাবে দেখাবে। তো গেল এই বিষয়টা। তো আমি একটা ডেটা ফ্রেম আপনাদের তৈরি করে দেখাইলাম। এখন এই ডেটা ফ্রেমটাকে আমি একটু স্লাইসিং করে দেখাবো, যে ডেটা ফ্রেমটা আপনি যদি ম্যানিপুলেশন করতে চান তাহলে আপনি কিভাবে এটাকে স্লাইস করবেন। তো একটু একটু 1 মিনিট ওয়েট করেন, আমি একটা হ্যাঁ। তো এই
ডেটা ফ্রেমটা আমি তৈরি করলাম এবং ডেটা ফ্রেমটা থেকে এখন আমি আমার ডেটাগুলা কিভাবে আমি ম্যানিপুলেশন করতে পারি সেটা দেখাবো। তো আমার যদি সাপোজ আমি শুধুমাত্র দেখতে চাই যে আমার এস কলামটা আমি দেখতে চাচ্ছি, এই যে এস কলামটা আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব যে আপনারা যে কোনো ডেটা ফ্রেমের নাম লেখার পরে তারপর যদি একটা ডলার সাইন দেয়, কি বলে শিফট দিয়ে ফর, তারপর ওই যে ডলার সাইন লেখার পর দেখেন আপনার সবগুলা কলাম একসাথে দেখাচ্ছে। এর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন, আমি আইকিউ সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার দিয়ে রান দিলাম, তখন এটাকে কিন্তু আপনার এই যে কি বলা যায় একটা ভেক্টর আকারে সে কিন্তু শো করতেছে। এটাকে যদি আমি আর একটা ভেক্টর হিসেবে তৈরি করতে চাই, আইকিউ ইকুয়ালস টু ডিএফ থেকে আইকিউটাকে আমরা নিব, তারপর এই যে আইকিউ ভেক্টরটাকে যদি আমরা এখন দেখতে চাই, তাহলে এটা একটা নতুন ভেক্টর তৈরি হয়ে গেল। তার মানে আমরা একটা ডেটা ফ্রেম থেকে প্রতিটা ভেক্টরকে আলাদা আলাদা করতে পারি এভাবে। তো এটা তো গেল আপনি কিভাবে একটা কলামকে সম্পূর্ণভাবে আলাদা করে একটা ভেক্টর তৈরি করতে পারেন। কিন্তু আপনার সাপোজ স্লাইসিং করতে গেলে আপনি এখন চাচ্ছেন যে আপনার ডেটা ফ্রেমে সাপোজ অনেকগুলা কলাম আছে, তো আপনি জাস্ট আর কি দুইটা কলামকে দেখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার স্লাইসিং করতে গেলে আপনি দেখেন যে থার্ড ব্র্যাকেট আপনি যদি দেন, ডিএফ লেখার পর আপনি এখানে থার্ড ব্র্যাকেট দিবেন। তো থার্ড ব্র্যাকেট আপনাদের এর আগে আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে সাপোজ আমি আইকিউ ভেক্টরটাকে যদি এখন স্লাইসিং করি থার্ড ব্র্যাকেট দিয়ে, কিন্তু আমি যদি এখানে 4 নাম্বার ডেটাটা দিতে চাই, তাহলে কি দেখবো আমি এখানে যদি এটা লিখি, তাহলে আমার আইকিউ এর শুধুমাত্র একেবারে 1 2 3 4 এই যে 4 নাম্বার ডেটাটা কিন্তু দেখাবে। তারপর সাপোজ আমি 4 থেকে 6 নাম্বার দেখতে চাই, তাহলে 4 থেকে 6 নাম্বার কিন্তু দেখাবে যে 4 5 6 এই তিনটা ডেটা কিন্তু আমাকে এখন দেখাচ্ছে, এই যে 4 5 6। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা ভেক্টরকে কিভাবে স্লাইসিং করি। কিন্তু আমরা যদি ডেটা ফ্রেমকে ঠিক এভাবে 4 থেকে 6 পর্যন্ত দেখতে চাই, তাহলে আপনি দেখেন এটা কিন্তু বলতেছে কি আনডিফাইন্ড কলাম সিলেক্টেড, বা এখানে কিন্তু আপনার একটা জিনিস কিন্তু সুন্দরভাবে যে ডাইমেনশন এরর হয়ে গেছে এখানে। আপনারা এখনো হয়তো বা এই জিনিসটা বুঝতে পারেননি, তো আমি বোঝাই যে যখন একটা ডেটা ফ্রেমকে আপনি স্লাইসিং করবেন, আপনার যদি সাপোজ একটা কমা দিছি আমি, এই কমার আগে মানে কমার বাম সাইডে যেটা থাকবে সেটা হলো রো, এবং কমার ডান সাইডে যেটা থাকবে সেটা হলো কলাম। তাহলে আমি এই যে এখন এই ডেটা ফ্রেমটাকে স্লাইসিং করব, প্রথমটা হলো আপনার রো 6 নাম্বার রো এবং কলাম হলো 3 নাম্বার। তাহলে এটাকে যদি আমি রান দেই, তাহলে আপনার দেখাচ্ছে 111.2। তো আমি এই ডেটা ফ্রেমটা যদি আর একবার সুন্দরভাবে আপনাদের দেখাই, হয়ে গেল আমার ডেটা ফ্রেমটা এই যে ডিএফ। তাহলে দেখেন এই ডিএফ এর 6 নাম্বার রো কোনটা, 6 নাম্বার রো। 6 নাম্বার রোতে আপনি 6 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম 1 2 3 নাম্বার কলাম হলো আইকিউ। তাহলে কত আছে 111.2। তাহলে এই যে আপনি যখন একটা ডেটা ফ্রেমের 6 নাম্বার রো এবং 3 নাম্বার কলামকে সিলেক্ট করলেন, তখন 111.2টা দেখায়। তার মানে এটা কিন্তু আপনার কি বলা যায় যে ডেটা কোয়েরি বলা হয় এটাকে, যে আপনি আপনার একটা ডেটা থেকে যে কোনো মানে শুধুমাত্র ইন্ডেক্সের মাধ্যমে আপনি যে কোনো ডেটাকে আপনি কোয়েরি করতেছেন, সেটাকে বের করে নিয়ে আসতেছেন। তো এখানে আমি সাপোজ 6 নাম্বার রো না দেখে আমি 6 থেকে 9 নাম্বার রো পর্যন্ত দেখব, শুধুমাত্র 3 নাম্বার কলামের। তাহলে এটা যদি আমি কন্ট্রোল এন্টার দিয়ে রান দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র 3 নাম্বার কলামের 6 থেকে 9, 6 7 8 9 এই 4টা ডেটা দেখাচ্ছে। এই যে আপনি দেখতে পারবেন এই যে 3 নাম্বার কলাম আইকিউ, সরি এটা দরকার নাই, এটা আবার কেন শর্টিং হয়ে গেছিল। তাই যে দেখেন 6 নাম্বার কত আছে, এই যে 6 7 113.5 8 122.3 আর 9 হলো 91.5। তাহলে এই 4টা ডেটাকে এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 নাম্বার কলামে।
তো আমি এখন চাইলাম এখানে যে 3 নাম্বার কলাম, আমি 3 এবং আহ, কি বলা যায় যে দুই দুই থেকে 4 নাম্বার কলাম পর্যন্ত দেখব। তাহলে দেখেন একটা কমার মাধ্যমে সেপারেট করছি। আমি একটা রোয়ের একটা সিকোয়েন্স দিছি, কলামের একটা সিকোয়েন্স দিছি। কি আমি 6 নাম্বার থেকে 9 নাম্বার রো এর ডেটাগুলো দেখব, কোন কোন কলামের 2 3 4 দুই থেকে 4 নাম্বার কলামের ডেটাগুলা দেখবো আমি। তাহলে এটা যদি আমি রান দিই, তাহলে আপনি দেখতে পারবেন এখন কিন্তু পুরোপুরি একটা ডেটা ফ্রেম আকারে আপনাকে দেখাচ্ছে, একটা নতুন ডেটা ফ্রেম যেটার মাধ্যমে যেটার মধ্যে 6 7 8 9 এই 4টা রো এর 2 3 4 এই 3টা কলামকে দেখাচ্ছে। এবং আপনি যদি দেখতে পারেন ডেটা ফ্রেম থেকে এই যে দেখেন এই থেকে এই পর্যন্ত যদি আপনি দেখেন যে 21 111 3.51, 21, তারপর পরেরটা হলো 22 113 3.59, 22 113 3.59, 25 122.3 3.79। এরকম ভাবে আপনার একেবারে এই 4টা রো এর কিন্তু এই মানে 2 3 4 এই 3টা কলাম দেখাচ্ছে সুন্দরভাবে। তাহলে আপনি ডেটা ফ্রেম থেকে আরেকটা মিনি কি বলা যায় যে মিনি ডেটা ফ্রেম তৈরি করে ফেললেন। তো এটাও কিন্তু একটা স্লাইসিং প্রসেস এভাবে করতে পারেন। তো তারপর আপনার এখন কথা হলো যে আপনি চাচ্ছেন যে আপনার 2 3 4 না, আপনি শুধুমাত্র 2 আর 4 নাম্বার কলাম দেখবেন। তো শুধুমাত্র 2 আর 4 নাম্বার কলাম যদি আপনি এভাবে লেখেন তাহলে তো হবে না। তাহলে কি বলবে যে আচ্ছা, এটা আসলে আমি বুঝতে পারছি, সে আসলে এটাকে সম্পূর্ণ রো হিসেবে দেখাইছে। আচ্ছা, যাই হোক, দুই থেকে আপনি 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 যদি 2 আর 4 নাম্বার কলাম দেখতে চান, তাহলে আপনার কি করতে হবে, একটা ভেক্টর তৈরি করতে হবে। আবার সেখানে আপনি লিখবেন 2 4। তাহলে আপনি দুইটা কলামের 2 এবং 4 নাম্বার কলামের কি করবেন, 6 থেকে 9 পর্যন্ত যে রো এর ডেটাগুলো সেটা দেখবেন। তাহলে আপনি কি করবেন এখন, এই যে দেখেন, তাহলে আপনার 2 নাম্বার কলাম কোনটা, এস। আর আপনার 4 নাম্বার কলাম কোনটা, সিজিপিএ। তার 6 থেকে 9 পর্যন্ত যেই 4টা ডেটা আছে সেই 4টা ডেটা নিয়ে সে কিন্তু একটা নতুন ডেটা ফ্রেম তৈরি করে ফেলছে। তো সাপোজ আপনি কলামের এই সিকোয়েন্স আপনি জানেন না, কোনটা কত নাম্বার কলাম আপনি জানেন না, কিন্তু আপনি এজ আর সিজিপিএ দেখতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে এজ লিখবেন, মানে যেভাবে আমরা ক্যারেক্টার লিখি, তারপরে লিখবেন সিজিপিএ। এই মানে এইটাও যদি লেখেন একটা ভেক্টর হিসেবে, তখনও কি করবে আপনার এই যে ফলাফল কিন্তু একই সেম জিনিসই কিন্তু আপনার দেখাচ্ছে। তারপর আপনি যদি র এর ক্ষেত্রেও এরকম চান যে আপনি রো দেখতে চাচ্ছেন কোনো সিকোয়েন্স না, আপনি শুধুমাত্র 2 4 এবং 10 নাম্বার রো, এই 3টা রো আপনি দেখবেন। তাহলে আপনি কিভাবে দেখবেন, সি দিবেন, একটা ভেক্টর তৈরি করবেন রো এর জন্য, 2 4 এবং 10 10। তাহলে এখন যদি রান দিই তাহলে দেখতে পারবেন এই যে আপনার 2 নাম্বার রোতে কত আছে, 24 3.49, তারপর 4 নাম্বার কি 25 3.36, 25 3.36, আর 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 এই যে 10 নাম্বারে 24 4। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডেটা ফ্রেম থেকে কিভাবে আলাদাভাবে স্লাইসিং করতে পারতেছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনার প্রোগ্রামিং বেজ এর ক্ষেত্রে খুবই দরকার। আপনি যদি একজন মানে যখন ডেটা নিয়ে কাজ করবেন, রিসার্চের অনেক বড় বড় ডেটা আপনাকে এখন বলা হবে যে আমার এই ডেটাগুলো সেপারেট করতে হবে, তখন আপনি কিভাবে করবেন, আপনার এই কোডগুলো যখন জানা থাকবে আপনি যে কোনো ভাবে করতে পারেন। তো এই কাজগুলো কোডে করা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন কোডিংটা শিখবেন, কোডিংটা ভালো বুঝবেন, তখন আপনার এক্সেলে করার থেকে কোডে করা কিন্তু অনেক সহজ হবে। অ্যাকচুয়ালি এক্সেলে কিন্তু আমরা আসলে অনেক সহজ সহজ কাজ করে ফেলি, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে গেলেই তখন এক্সেলে কাজগুলা করা খুব কঠিন হয়ে যায়। তখন আমাদের কি করা হয় যে সেই জন্য কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি, যেখানে আমরা শুধুমাত্র 1 লাইন কোড বা 2 লাইন কোড লিখে একদম পুরো একটা ডেটা ফ্রেমকে আমরা ম্যানিপুলেশন করে ফেলতেছি। আমাদের এক্সেলের মতো এত পরিশ্রম করার কোনো দরকার হয় না। এজন্যই কিন্তু এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মানে প্লাস পয়েন্ট। এটা আপনাদের আসলে বুঝতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা কোথায়। তো
আমি এখন একটা জিনিস দেখতে চাচ্ছি যে সিজিপিএ কলামটা যে আছে এর এর আসলে মানে আমাদের যে 10 জন ছাত্রের ডেটা আছে তাদের আসলে গড় সিজিপিএ কত। তো এটা আমি কি লিখতে পারি, জাস্ট আমি মিন অফ দ্য মিন ফাংশনটা লিখলাম, তারপর ডিএফ লিখলাম। ডিএফ এর মধ্যে ডিএফ এর সাথে আমি এখন দিব হলো একটা ডলার সাইন দিব। লাস্টে দেখতে পারবেন যে সিজিপিএ আছে। তো সিজিপিএ এখন আমি এটাকে যদি রান দিই তাহলে মেন অফ সিজিপিএ কত আসলো, 3.541। এটা হলো আমাদের যে 10 জনের ডেটা আছে তাদের গড় সিজিপিএ। এখন আপনি কি চাচ্ছেন যে স্লাইসিং করবেন যে তাদের সিজিপিএ মানে সেই সেই সমস্ত অবজারভেশন বা পার্সন গুলাকে আপনি দেখবেন যাদের সিজিপিএটা কি যে আপনার মানে গড় সিজিপিএ থেকে বেশি। তাহলে আপনি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আরেকবার ডিএফ লিখবেন এবং তারপর ডলার সাইন দিবেন, শিফট 4, তারপর এই যে দেখেন সবার লাস্টে সিজিপি আছে। এটাকে আপনি কি করবেন যে তারপর একটা কি করবেন যে আপনার গ্রেটার দেন সাইন দিবেন, গ্রেটার দেন সাইন দিয়ে আপনি তারপর লিখবেন মিন অফ ডিএফ ডলার সাইন সিজিপিএ। তার মানে গড় সিজিপিএ এর থেকে বেশি যারা তাদের ডেটাগুলো আপনি দেখবেন। তো আপনি এখন চাচ্ছেন কি যে কলাম আপনি সবগুলাই দেখবেন। তো কলাম যদি আপনি সবগুলো দেখতে চান তারপরেও আপনাকে একটা কিন্তু কমা দিতে হবে এবং কমা দেওয়ার পর যেহেতু আপনি সবগুলা কলাম দেখবেন তারপর আপনি ফাঁকা রাখবেন, আপনার আর দেখার দরকার কি বলে যে কিছু লেখার দরকার নাই। কিন্তু এই কমাটা আপনার দিতে হবে কারণ আপনি ডাইমেনশনটাকে বোঝার জন্য, মানে আপনি প্রোগ্রামিংটাকে মানে যে বলা যায় যে ওই যে যে ল্যাঙ্গুয়েজটা আছে তাকে সেই সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি কম্পিউটারকে বোঝাচ্ছেন যে এইটা আপনি যদি এই কমার যদি ডান সাইডে যেটা লেখা আছে সেটা কিন্তু রো কে আপনার ফিল্টারিং করতেছে বা রো কে বলা যায় যে আপনার রোয়ে আপনি ম্যানিপুলেশনটা করতেছেন। আর এটা যদি কমার ডান পাশে যেটা লিখবেন সেটা হলো আপনি কলামকে ম্যানিপুলেশন করতেছেন। তো যেহেতু আপনি কলামকে ম্যানিপুলেশন করতেছেন না তারপর আপনি ফাঁকা রাখলেন, শুধু রো গুলা করতেছেন। তাহলে আপনি এখন কন্ট্রোল এন্টার দিয়ে যদি আমি এটা রান দিই তাহলে দেখতে পারবেন যে 5, 7, 8, 10 এই যে এই চারটা আইডির ক্ষেত্রে কি বলে যে তাদের তার যে সিজিপি আছে সেটা গড় সিজিপি এর থেকে বেশি। এই জন্য শুধুমাত্র তাদেরকে কিন্তু দেখাচ্ছে, শুধুমাত্র তাদের যে মানে ডেটাগুলা সেটা দেখাচ্ছে। তো আপনার এখন মন চাইলো যে আমি এইটা কনসোলেও দেখবো না, এটা আমি একদম এই ফরম্যাটে দেখতে চাই, তখন আপনি কি করবেন জানেন, যে জাস্ট এখানে আপনি ভিউ লিখবেন, ক্যাপিটাল ভি, ভিউ লিখবেন, তারপর এই ব্র্যাকেট দিবেন এবং ফাংশনটা ক্লোজ করার জন্য তো লাস্টে একটা ব্র্যাকেট দিতে হবে। তারপর যদি আমি রান দিই কন্ট্রোল এন্টার দিয়ে, দেখেন একেবারে সবার লাস্টে আরেকটা ডেটা ফ্রেম হিসেবে কিন্তু শো করতেছে যে যাদের যাদের সিজিপিএ কি বলে যে ওই গড় সিজিপিএ এর থেকে বেশি তাদেরটা কিন্তু একদম সুন্দরভাবে এখন শো করতেছে, একেবারে একটা মানে সুন্দর ট্যাবুলার ওয়েতে শো করতেছে। তো এভাবে কিন্তু আমরা যে কোনো ভাবে আমাদের ডেটাটাকে আমরা শো করতে পারি, দেখতে পারি, কোয়েরি করতে পারি এভাবে। তো আপনি এখন চাইলেন যে না আমার সবার সবকিছু তো দেখার দরকার নাই, যে যাদের সিজিপিএ গড়ের চেয়ে বেশি তাদের আমি কি দেখবো, তাদের আমি শুধুমাত্র কি বলে যে তাদের আমি শুধুমাত্র বয়স দেখবো এবং তারপর সিজিপিএটা দেখবো। তাহলে আপনি কি করবেন যে কমা তো দিচ্ছেন, তাহলে কমার পরে আপনি এখন কলামকে ম্যানিপুলেশন করবেন। তখন আপনি কি করবেন, যেহেতু আপনি দুইটা কলাম সিলেক্ট করবেন তখন আপনি কি করবেন, একটা নতুন ভেক্টর তৈরি করবেন এবং ভেক্টরের মধ্যে আপনি কলামের নামগুলো লিখবেন, এস এবং সিজিপিএ। দেখেন তাহলে এখন যদি আমি নতুন ভাবে এটা যদি রান করি তাহলে আপনার শুধুমাত্র এজ আর সিজিপিএ কলামটাকে দেখাচ্ছে তাদের ক্ষেত্রে যাদের সিজিপিএটা গড় সিজিপিএ থেকে বেশি। এই যে আপনি কিন্তু সুন্দরভাবে এখানে এই ডেটাটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটাকেও চাইলে আপনি ট্যাবুলার ওয়েতে শো করতে পারেন, আমি আর দেখাইলাম না। তো এইভাবে আপনি কিন্তু ডেটা স্লাইসিং এভাবে সুন্দরভাবে করতে পারেন, সেটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম আর কি। যে তো
এটা মোটামুটি আপনাদের কাছে যেটা আমি রাখলাম, যে এখানে আমি লিখে দিই যে ডেটা ফ্রেম স্লাইসিং, এটা লিখে দিলাম আপনাদের বোঝার জন্য। যদি আচ্ছা, আমি এই দুইটা শিট আপনাদেরকে, মানে দুইটা আর স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়ে দিব আমি, যাতে আপনারা দেখে এই এই ভিডিওটা দেখবেন, প্লাস পাশাপাশি আপনার এই যে কি বলে এই শিটটা দেখবেন, তাহলে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে সুন্দর। তারপর গেল, এটা তো আমরা দেখলাম যে মিন থেকে কিভাবে আমরা এটাকে একটা সংখ্যা দিয়ে বা মিন দিয়ে করলাম। এই মিনের জায়গায় আপনি যদি একটা সংখ্যাও লেখেন, সাপোজ আমি এটাকে কপি করলাম, কপি করে আমি পরেরটাতে টেস্ট করলাম। এখানে তো মিন লিখছিলাম, তো মিন না লিখে মিনের জায়গায় আমি লিখলাম 3.50, জাস্ট এতটুকু। তাহলে যদি রান দিই, শুধুমাত্র তাদেরটা দেখাবে যাদের সিজিপিএ 3.5 এর উপরে আর কি, তাদেরটা দেখাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো কিছুকে, আপনার ডেটাটাকে সুন্দরভাবে স্লাইসিং, ফিল্টারিং, শর্টিং সবকিছু করতে পারেন কোডের মাধ্যমে। এটা তো গেল। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে ডেটা চেঞ্জ করার ক্ষেত্রে। তো আপনি সাপোজ এখানে এমন আপনি খোঁজ পাইলেন যে আসলে আপনার যে এই যে পাঁচ আইডি আছে, এই যে 1005, তার যে সিজিপি আছে 3.57, এই এই ডেটাটা এন্ট্রি ভুল হয়েছে। আপনি সাপোজ এটা আপনি দেখলেন যে এই ডেটাটা এন্ট্রি ভুল হয়েছে, এটা আসলে অ্যাকচুয়ালি 3.55 হবে। আপনি এটা এখন বুঝতে পারলেন যে এটা আসলে 3.55 হবে, কিন্তু আপনার 3.57 লেখা হয়েছে। তা আপনার এখন ডেটাটাকে চেঞ্জ করতে হবে, মানে সংশোধন করতে হবে। আপনি এটা কিভাবে করবেন? তো একটা কাজ হলো যে আপনি এটার যে ইন্ডেক্স নাম্বার, 5 নাম্বার রো এবং কলাম কোনটা, কলাম হলো সিজিপিএ বা 4 নাম্বার কলাম, সেটা দিয়ে করতে পারে। কিন্তু আপনার কাছে তো এখানে তো মাত্র 10টা আছে, সেক্ষেত্রে আপনি এটা এখন চিন্তা করলেন যে তাহলে তো 10টা যেহেতু আছে, আমি তো ইন্ডেক্সটা বুঝেই যাচ্ছে, কিন্তু আপনার কাছে সাপোজ 1000 জন বা সাপোজ বললেন যে 100 জনেরই আছে, তাহলে আপনি এখন কিভাবে তার ইন্ডেক্স নাম্বারটা বের করতে পারবেন? তো সেটার আর কখনো দরকার হবে না। আপনি জাস্ট শুধু এই কাজটাই যদি করেন, যে আপনি ডিএফ লিখলেন, তারপর থার্ড ব্র্যাকেট দিলেন, তা আপনার তো আইডি তো দেওয়া আছে। আইডি বললো যে কত আইডি, 1005। তখন আপনি কি করবেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিএফ লিখবেন। ডিএফ লেখার পর আপনি ওই যে ডলার সাইন দিবেন, তারপর আইডি দিবেন। আইডি এখন কিন্তু আপনার ইকুয়াল দিলে হবে না, ইকুয়াল দিতে হবে, কারণ আপনি এক্স্যাক্টলি সমান চাচ্ছেন। কত? 1005। তো এটা দিয়ে যদি আপনি কমা দেন, কমা দিয়ে আপনি এখানে আর কিছু লিখলেন না, কলামটাকে ফাঁকা রাখলেন, যদি আপনি এটাকে রান করেন, তাহলে দেখেন আইডি 1005-এর আপনি সবগুলা ডেটা কিন্তু দেখতে পারতেছেন, যে তার আইডি, তার এস, তার আইকিউ, তার সিজিপি। এখন আপনি যদি এই জায়গায় কমার পরে আপনি কলাম হিসেবে সিজিপি এর নামটা লিখে দেন, তাহলে কি আসবে? শুধুমাত্র সিজিপি এটা কিন্তু দেখাচ্ছে 3.57। তো আপনি কি হচ্ছে 3.57 এর জায়গায় 3.55 হবে। তখন আপনি কি করবেন, যে এইটা ইকুয়ালস টু দিবেন 3.55। এখন কিন্তু ডাবল ইকুয়ালস টু লেখা যাবে না, একটাই ইকুয়াল লিখতে হবে। তারপর যদি আপনি রান দেন, এবং তারপর আপনি কি করলেন, যে এখন আপনি যদি আপনার ডেটা ফ্রেমটাকে আর একবার দেখতে চান, তাহলে দেখতে পারবেন যে 1005-এর ক্ষেত্রে সিজিপিটা কিন্তু 3.55 হয়ে গেছে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনি মানে একটা কলামের যেহেতু ভ্যালু আপনার জানা আছে, সেক্ষেত্রে আপনি ভ্যালুটা সহজেই চেঞ্জ করতে পারবেন। তো আপনার ভ্যালু চেঞ্জ করার জন্য অবশ্যই একটা এরকম একটা ইউনিক কলামের দরকার আছে, সেটা হলো এই যে এখানে যে কলামটা আছে আইডি। এটা কেন ইউনিক কলাম? এই ইউনিক কলাম কারণ একই আইডি কখনো দুইজন মানুষের থাকতে পারে না, আইডি অবশ্যই ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট থাকবে। তো এই জন্য এটা কিন্তু একটা ইউনিক কলাম, এবং
ডেটাবেস ম্যানেজমেন্ট যারা জানেন কিনা জানি না, যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে তাদের জানার কথা এটা, যে ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউনিক কলাম যে থাকে সেটাকে বলা হয় হলো প্রাইমারি কি। মানে ইউনিক কলামকে প্রাইমারি কি বলা হয় না, মানে প্রতিটা ডেটা সেটে একটা করে প্রাইমারি কি থাকে, যেটা প্রাইমারি কিটা হলো আইডেন্টিফিকেশন করে যে প্রতিটা ডেটাকে, প্রতিটা অবজারভেশনকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। এবং ডেটাবেসের মধ্যে যখন রিলেশন ক্রিয়েট করা হয়, সাপোজ আপনার এইটা ডেটা সেটে আপনার আইডি আছে, এজ আছে, আইকিউ আছে, সিজিপি আছে, আর আরেকটা ডেটা সেটে আইডি আছে, তার নাম আছে, তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার বাসা কোথায় সেটা আছে, তাহলে কিন্তু দুইটা ডেটা ট্যাবল, এবং দুইটা ডেটা ট্যাবল মিলে দুইটা ডেটা ট্যাবলের মধ্যে কিন্তু একটা কমন কলাম আছে, সেটা হলো আইডি। তো তো আইডি হলো দুইটা কলামেরই প্রাইমারি কি হলো আইডি, সেই দুইটাকে আপনি জয়েন্ট করে দিলেন এবং এই যে দুইটা ডেটা সেট মিলে তখন একটা কি বলা যায় যে ডেটাবেস তৈরি হলো, এইটাকে বলা হয় হলো রিলেশনাল ডেটাবেস। তাহলে এই রিলেশনাল ডেটাবেসের মাধ্যমে কিন্তু আপনারা এসকিউএল এর কাজ করে থাকেন, যেটাকে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এইটা আর আমি কিছু বললাম না, এটা অ্যাকচুয়ালি মানে ডেটা অ্যানালিস্টদের জন্য, যারা রিসার্চে কাজ করে তাদের সাধারণত এই কাজগুলো দরকার হবে না, কিন্তু যারা ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই কি বলে যে ডেটাবেস ম্যানেজমেন্ট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটাই আমি আসলে দেখাইলাম। তো এখানেও একটা কমেন্ট দিয়ে রাখি, চেঞ্জিং ডেটা ইন আ ডেটা ফ্রেম গেল। এভাবে আমরা কিন্তু ডেটা চেঞ্জ করতে পারি। তারপর আপনাদের তো আর কতক্ষণ আছে, 9 মিনিট। এই এই লিঙ্কের আর 9 মিনিট আছে। তো তারপর এখন আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল বিষয় আমি দেখাতে পারি, যে তো আপনাদের এখনো এখনো পর্যন্ত প্লটিংটা আমি দেখাইনি, তাই না? তো প্লটিং আপনাদের যেহেতু আমি যখন এই ডেটা ফ্রেমটা তৈরি করছি, আইকিউ আর সিজিপি এর মধ্যে কিন্তু আমি একটা রিলেশন রাখছি, সেটা হলো আইকিউ বাড়লে সিজিপি এ বাড়তেছে। তো সেটাকে আমি দেখাবো। এখন আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সের একটা কনসেপ্ট যদি দেখাই, যে রিগ্রেশন, এটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে একটু প্লটিংটা দেখাই আপনাদের। তাহলে এখানে কিন্তু একটা প্লট নামে একটা ফাংশন আছে, প্লট। এই প্লট ফাংশনটা সম্পর্কে আমরা আগে একটু জানি নিতে পারি হেল্প এর মাধ্যমে। হেল্প ফাংশনের মধ্যে আমরা প্লট লিখলাম এবং সেটাকে রান করলে আমরা এই যে হেল্প সেকশনে আমরা এখন কি দেখতে পারবো, এই যে প্লট দেখতে পারবো। তার হেল্প অন টপিকও এখানে অনেক কিছু দেওয়া আছে। আমরা প্রথমে তার ডিফল্ট স্ক্যাটার প্লট ফাংশন, সেটা প্রাইমারি, সেটা দেখাচ্ছি আমি। এই দেখেন প্লট এক্স ওয়াই, তারপর এই টাইপ পি তে বোঝাচ্ছে পয়েন্ট, মানে পয়েন্ট বলতে ওই স্ক্যাটার প্লট যেটা। তো আর এক্স লিম, ওয়াই লিম এগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তারপর মেইন দিয়ে হলো যে প্লটের নাম, তারপর এস ইউবি এটা দরকার নেই, এক্স লেভেল আর ওয়াই লেভেলটা দরকার আছে। তো এইটা আমি দেখাই একটু। তাহলে আমি একটা প্লট তৈরি করে দেখাই যে আমার প্লট করব কি। প্লটের মধ্যে আমি প্রথমে এক্স ইকুয়াল টু দিব হলো ডিএফ, তারপর ডলার সাইন দিব shift 4, এটার মাধ্যমে আমি দিব হলো যে এখানে আমি এক্স এক্স অক্ষে দেখাবো হলো আইকিউ, আর আমি ওয়াই অক্ষে দেখাবো হলো যে ডিএফ ডলার সাইন সিজিপি। তাহলে এই দুইটা যদি আমি প্লটে দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু প্লট তৈরি হয়েছে এখানে। প্লটটা যদিও খুব 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 বেশি সুন্দর হয়নি, কারণ এই রেঞ্জটা অ্যাকচুয়ালি অনেক কম। তো এখানে দেখেন যে একটা রিলেশন কিন্তু দেখাচ্ছে যে আইকিউ বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে কি বলা যায় যে সিজিপি এটা বাড়তেছে। তো এই প্লটের ক্ষেত্রে কোনো টাইটেল নাই, কোনো এক্স লেভেল নাই, কোনো ওয়াই লেভেল নাই। সো এই প্লটটাকে আমরা একটু চেঞ্জ করি, যে আমরা প্রথমে কি দিব,
একটা টাইটেল দিব মেইন। মেইন দিয়ে আমরা আচ্ছা টাইটেল, এটার জন্য আমরা একটা নতুন লাইনে যাই। মেইন, মেইন লেখার পর আমি টাইটেল দিব যে স্ক্যাটার প্লট অফ আইকিউ অ্যান্ড সিজিপিএ দিলাম। তারপর আমি এক্স লেভেল দিলাম। এক্স লেভেল বলতে এই যে যেই এই নামটা যে আছে সেখানে দিব আমি আইকিউ, এবং তারপর ওয়াই ল্যাব দিব হলো কি বলা যায় সিজিপিএ। তারপর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ওয়াই অক্ষের যে রেঞ্জটা আছে খুব কম, তো আমি ওয়াই অক্ষের রেঞ্জটা দিব হলো ওয়াই লিম। ওয়াই লিমটা আমি কিভাবে লিখতে পারি? ওয়াই লিমটা আমি এখানে আপনারা হেল্পে দেখতে পারবেন যে ওয়াই লিম আসলে কিভাবে লেখা হয়েছে। ওয়াই লিম, দ্য ওয়াই লিমিটস দ্য প্লট, আমি এই যে আপনি যদি নিচে যদি এক্সাম্পলে যান আপনি দেখতে পারবেন। আমি এই মুহূর্তে আমার এই জিনিসটা আমি ভুলে গেছি, যে কারণে আমি কিন্তু নিচে সবসময় এখন দেখতেছি যে ওয়াই লিমটা আসলে কিভাবে লেখা হচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু প্রোগ্রামিং কেউ কখনো সবসময় মুখস্থ রাখতে পারবে না। সো এটা আপনার সবসময় এভাবে জানতে হবে যে কোথায় যে আপনি আপনার জিনিসটা মনে করতে পারবেন। তো এজন্যই কিন্তু আমি এইখানে চলে আসছি যে ওয়াই লিম যদি আমি লিখি তাহলে আমি কত থেকে কত পর্যন্ত লিখবো। এখানে লেভেল দেওয়া আছে, লেভেল লেভেল কি দেখি করে তো অনেকগুলো দেওয়া আছে লাইন। তো যাই হোক এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। ওয়াই লিমটা যদি আমি আচ্ছা কমা দিয়ে যদি 2 এবং 4 দেই তাহলে কি হবে? না, ওয়াই লিমটা আসলে হয়নি। 2 থেকে 4 না, ওয়াই লিম ভ্যালুটা নিচ্ছে না আসলে এখানে। এটা আমি কি লিখতে পারি? 2 থেকে 4 না, ওয়াই লিম ইনভ্যালিড ওয়াই লিম ভ্যালু। আচ্ছা ওয়াই লিম ভ্যালুটা যে কিভাবে লিখছে আমার একটু পরে হেল্পে এসে ওয়াই লিম ওয়াই লিম ওয়াই লিম লিমিট ওয়াই লিমিটস অফ দ্য প্লট। আচ্ছা ঠিক আছে, আমি এটা না নিচ্ছে না, তাহলে এটা আমি আপাতত বাদ দিলাম। এখন দিয়ে আমি কন্ট্রোল এন্টার দিয়ে রান দিই, এখন কিন্তু প্লটটা চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার একটা কি বলে যে আপনার হেডিং দেওয়া আছে, তারপর এখানে মানে এক্স এর একটা লেভেল দেওয়া আছে, ওয়াই এর একটা লেভেল দেওয়া আছে। আমি যদি এগুলোর কালার চেঞ্জ করতে চাই কালারটাও চেঞ্জ করতে পারবো। সিওএল কালার, কালার আমি দিতে পারি, আমি সাপোজ এখানে দিলাম কালার দিলাম রেড। রেড দিলে আপনি দেখতে পারবেন যে এগুলা কিন্তু রেড হয়ে গেছে, একদম যেই স্ক্যাটার গুলো ছিল সেগুলো কিন্তু রেড হয়ে গেছে। তো আপনি বুঝতে পারতেছেন যে এভাবে আমরা চেঞ্জ করতে পারি, একটা প্লট তৈরি করতে পারি স্ক্যাটার প্লট। এবং এরপর আমি আপনাদের রিগ্রেশনটা দেখাবো আমি পরে। আর একটা লিঙ্ক দিচ্ছি যেহেতু এটা এখনই শেষ হয়ে যাবে, তো আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা সেই লিঙ্কে ঢোকেন।
ইয়ে, এবার কেমন ধরনের যেহেতু হ্যাঁ, তাহলে আমি আমার টপিকগুলো যেটা পড়াচ্ছিলাম পড়াতে থাকি। একটু ওয়েট, 1 মিনিট। সবাই যারা যারা ছিল সবাই জয়েন হয়ে যাক। তো আচ্ছা,
আমি শুরু করি আমার যেখানে তো আমি যেখানে আটকায় গেছিলাম এক্স লিম ওয়াই লিম, তো এই জিনিসটা আমি লিখতেছি এখন, এটা আসলে একটা ভেক্টর হিসেবে লিখতে হবে। তো আমি তো এক্স লিম চেঞ্জ করতে চাইনি, ওয়াই লিমিটটা চেঞ্জ করতে চাইছি। ওয়াই লিম ইকুয়ালস টু সি, আমি দিব 2 থেকে 4 পর্যন্ত। তাহলে এটা যদি আমি এখন দেই, রান করি, তাহলে এটা আসলে এরকম। আমি যদি 2.00 থেকে 4.00 দিই এভাবে, তাও বিষয়টা একই থাকে। তো আমি যদি এই প্লটটাকে বড় আকারে দেখতে চাই, আচ্ছা আপনাদেরকে ফুল স্ক্রিন জুম দেই, তাহলে আপনারা দেখতে পারবেন এটা। হ্যাঁ, ফুল স্ক্রিন জুম না দিলে এই বিষয়টা দেখতে পারবেন না। সেটা হলো, আমি এখন এই প্লটটাকে বড় আকারে দেখব। এটা আমার আসলে দরকার নাই, বোঝাই যাচ্ছে না। তো এই প্লটটাকে এখন যদি আমি বড় আকারে দেখতে চাই, এই যে জুমে ক্লিক করব, তাহলে আপনারা দেখতে পারবেন এই প্লটটা এখন সুন্দরভাবে বড় আকারে শো করতেছে। তো এইটা একেবারে সুন্দর একটা লিনিয়ার যে রিলেশন আছে সেটা বোঝাচ্ছে। তো এই যে লিনিয়ার রিলেশনটা আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা যদি একটা লিনিয়ার রিলেশন কিন্তু এখানে ডিফাইন করতে পারবো। কারণ আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আইকিউ যত বাড়তেছে সিজিপিএ তত বাড়তেছে, তার মানে এখানে একটা সরল রৈখিক সম্পর্ক আছে আইকিউ আর সিজিপিএ এর মধ্যে। তো এই সরল রৈখিক সম্পর্ক থাকলে আমরা একটা সরল রেখা কিন্তু এদিক দিয়ে টানতে পারবো। তো এই সরল রেখা টানলে, সরল রেখার কিন্তু আমরা জানি যে সরল রেখার কি থাকে, আপনার ওই যে ইকুয়েশন থাকে। আপনারা যারা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্সে পড়ছেন তারা সরল রেখা পড়ে থাকতে পারেন, যে স্ট্রেট লাইন। সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশন থাকে y ইকুয়ালস টু mx প্লাস c, এরকম একটা ইকুয়েশন থাকে। তা সেই যে ইকুয়েশনটা যদি আমরা এই সরল রেখাটাকে একটা ইকুয়েশন দিয়ে ডিফাইন করি, সেই ইকুয়েশনটাকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। তো এই রিগ্রেশন ইকুয়েশনটাই হলো সেই জিনিস যেটা আপনার এই আইকিউ আর সিজিপিএ মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক ডিফাইন করবে। তখন আপনার সুবিধা কি হবে, তখন আপনি এই সম্পর্কটাকে, এই এই যে সম্পর্ক যেটা আপনি বের করলেন যে স্ট্রেট লাইন রিলেশন, এই রিলেশনটার মাধ্যমে তখন আপনি মানে যে কোনো আইকিউ ভ্যালুর জন্য সিজিপিএটাকে প্রেডিক্ট করতে পারবেন। তো এইটা একটা বিশাল কনসেপ্ট স্ট্যাটিস্টিক্সের, এবং রিগ্রেশন হলো দ্য ফার্স্ট স্টেপ অফ মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি শিখতে চান বা মেশিন লার্নিং শিখতে চান, তখন আপনাকে প্রথমেই যে জিনিসটা শেখানো হবে সেটা হলো রিগ্রেশন। তো এই বিষয়টাই আমি দেখাচ্ছি। এখন আমি যেটা করব, যে আমি এখানে আইকিউ আর সিজিপি এর মধ্যে আমি একটা মানে রিগ্রেশন মডেল বিল্ড করব। তো আমি সাপোজ মডেলটার নাম দিলাম, এখানে না দিয়ে এটা আমি আগে দিই, প্লটের আগে দিই। এটা আমি একটা মডেল লিখলাম, মডেল লিখে এখানে ফাংশন কি আছে, এলএম। এলএম কিন্তু একটা ফাংশন যেটা দিয়ে লিনিয়ার মডেল বোঝায়। তো আমাদের ওয়াই ভেরিয়েবল কোনটা থাকবে, সিজিপিএ, এবং তার সাথে আমরা রিলেশন তৈরি করব আইকিউ, এবং আমাদের ডেটা থাকবে কোনটা, ডেটা হলো ডিএফ। তাহলে এইটা যদি আমরা ফিট করি, এবং ফিট করার পর সেই মডেলটা যদি আমরা একটা সামারি দেখতে চাই, সেই সামারিটা হলো কি হবে, আপনার সামারি অফ দ্য মডেল। এই যে একটা অনেক বড় একটা সামারি কিন্তু দেওয়া আছে। তো এই সামারি দিয়ে আসলে কি বোঝাচ্ছে, কোএফিসিয়েন্ট
এগুলা আসলে আমি এখন বিস্তারিত বোঝাবো না, এটা আমার কোর্সের টপিক। এগুলা এই বিষয়গুলো সম্পূর্ণ আমি কোর্সে পড়াবো। অবশ্যই এই রিগ্রেশন আমি সরাসরি ধরবো না, এটার জন্য আমি অনেকগুলা মানে এর আগে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে সবকিছু পড়ায় তারপরে আমি রিগ্রেশনে যাব। তো এটা হলো আমার কোর্সের বিষয়, কোর্সে আমি এই বিষয়ের ডেটা অ্যানালাইসিসগুলো স্পষ্ট করব। তো এখানে ইন্টারসেপ্ট আছে, কোএফিসিয়েন্ট আছে। তো এই এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা রিগ্রেশন ইকুয়েশনটাকে লিখতে পারবো। তো সেটা আমি একটু লিখে দেখাই। আহ, আগে কিন্তু আমার ল্যাপটপটা একটু ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, এটা আমি পরে লিখে দেখাচ্ছি। তার আগে আমি যেটা করব যে আমি এই রিগ্রেশন ইকুয়েশনটাকে এই প্লটের মধ্যে টানবো আমি। তো টানার জন্য আমি কি করব, নেক্সটে আমি রাখবো এবি লাইন। এবি লাইন নামে একটা ফাংশন আছে, সেখানে আমি এই মডেলের যে লাইনটা থাকবে সেটা আমি লিখবো এবং এটার একটা কালার আমি দিতে পারি। কালার হয়তো বা হবে না, ফিল দেওয়া লাগবে। না না, আচ্ছা কালার দেখি কি হয়। কালার ইকুয়ালস টু ব্ল্যাক দিলাম আমি এখানে। এটা যদি আমি দেই, তাহলে আমি যদি এই পুরা প্লটটাকে যদি রান করি, হ্যাঁ এখন কিন্তু আপনি দেখতে পারতেছেন। এখন আমি এটা জুম করলাম, জুম তো করাই আছে। এই যে আমি এখন যদি জুম করি, আপনি দেখতে পারতেছেন একটা লাইন কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি বুঝতে পারলেন যে এই যে লাইনটা আছে এই লাইনটার ইকুয়েশনটাই কিন্তু রিগ্রেশন লাইন। তো এটা নিয়ে আমি আমি জাস্ট এই জিনিসটা দেখাইতে চাচ্ছি যে রিগ্রেশন ইকুয়েশনটা কিভাবে লেখে, কিন্তু আসলেই আমার ল্যাপটপ এখানে প্রবলেম করতেছে, যার ফলে আমি মাইক্রোসফটের যে আমার যে ব্ল্যাকবোর্ডটা আছে সেটা আমি অন করে, না আসলে ব্ল্যাকবোর্ড না হোয়াইট বোর্ডটা আছে, সেই হোয়াইট বোর্ডটা আমি অন করতে পারতেছি না। তো যাই হোক, এজন্য আমি সরি। তো আপনাদের আমি মুখে বলে দিচ্ছি যে y ইকুয়ালস টু mx প্লাস c, এইটা হলো আমাদের রিগ্রেশন ইকুয়েশন, মানে যেটা হলো সরল রৈখিক, মানে সরল রেখা। যারা ইন্টারে সায়েন্স করছেন তারা এটা জানেন যে সরল রেখার ইকুয়েশনটা হলো y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে mx প্লাস c, এখানে দেখেন x এর ভ্যালুটা হলো ভেরিয়েবল, মানে এখানে আপনার x এর ভ্যালুটা হলো এই যে আইকিউর ভ্যালু যেগুলো আছে, আইকিউর ভ্যালু যেগুলো আছে না 100 109, এটা হলো, এগুলা সব হলো এক্স এর ভ্যালু, মানে এইটা হলো ভেরিয়েবল, এবং এম আর সি এই দুটো হলো কনস্ট্যান্ট। তা এখানে এম এর ভ্যালুটা হলো আপনার এই যে কোএফিসিয়েন্ট আছে না, আপনারা নিচে দেখতে পারবেন এখানে এই যে আইকিউ এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা হলো এম এর ভ্যালু, এবং সি, সি দিয়ে কি বোঝাচ্ছে, ইন্টারসেপ্ট। সি এর ভ্যালুটা কত, 1.715, না 1.715 সামথিং। তাহলে এখন আমি বুঝাই, তাহলে আপনি এম এর ভ্যালু জানলেন, এক্স এর ভ্যালু জানলেন, সি এর ভ্যালু জানলেন। এখন আমি প্লটে বোঝাই যে এই তিনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এই যে ইন্টারসেপ্ট মানে সি এর ভ্যালু যেটা, সেটা হলো এই যে এখানে যে ভ্যালুটা, সেটা হলো সি এর ভ্যালু। এখানে আছে অ্যাকচুয়ালি বলতেছে যে আপনার, যদিও তারা আসলে মানে এখানে কি আমাদের, আমরা যদি এই ওয়াই লিঙ্কটা আপনার দাঁড়ান, আমার এখানে প্লটের মধ্যে দেখেন এক্সটা শুরু হয়েছে 90 থেকে। তো আপনার ইন্টারসেপ্ট বুঝতে গেলে আপনার এক্সটাকে 0 থেকে শুরু করতে হবে। এজন্য আমি এক্স লিমিটটা একটু চেঞ্জ করে দেই। এক্স লিম ইজ ইকুয়াল টু সি, 0 থেকে আমরা সাপোজ 140 আছে, 140 পর্যন্তই রাখলাম। এইটা আমি কেন করলাম আপনাকে পরে দেখাচ্ছি। এবং তারপর এবি লাইনটা টানলাম। তো এখন যদি আমরা এটাকে জুম করে দেখি, তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে এইটা কিন্তু একেবারে নিচের দিকে চলে গেছে। এই লাইনটা এখন নিচের দিকে চলে গেছে। তো নিচের দিকে চলে যাইতে থাকলে এটা যদি আমাদের এর এখন যদি
এইটাকে সাপোজ আমরা ওয়াই লিমটা যেহেতু 3 থেকে শুরু করছিলাম, আমি ওয়াই লিমটাকে এখন 3 থেকে না করে আমি সাপোজ করলাম হলো কত থেকে 1 থেকে শুরু করি, বা আমি 0 থেকেই শুরু করলাম। এখন যদি করি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এই যে এখন আপনি বুঝতে পারবেন জিনিসটা, যে দেখেন এখন কি হলো, যে এইটাও 0 থেকে শুরু করছি, এইটাও 0 থেকে শুরু করছি। তো দেখেন যখন আপনার আইকিউ এর মানটা যখন 0, তখন এই যে এখানে কত ভ্যালু আছে, এই ভ্যালুটাই হলো সি এর মান, যেটাকে আমরা ইন্টারসেপ্ট বলতেছি। তাহলে এটার ভ্যালু কত আছে, এই যে এখানে আমরা ভ্যালুটা কিন্তু দেখতে পারতেছি 1.715 সামথিং। তার মানে এই জায়গায় যে ভ্যালুটা আছে 1.715, এইরকম মানে এই ভ্যালুটা হলো ইন্টারসেপ্ট। এবং তারপর আপনি আইকিউ যত বাড়তে থাকবে তত সিজিপিএটা বাড়তে আছে। তো আইকিউ যদি 0 থেকে 1 হয় তাহলে কতটুকু বাড়বে, তাহলে আইকিউটা গড়ে বাড়বে হলো কত, আইকিউটা তখন গড়ে বাড়বে কত করে, এই যে মানে 0 থেকে 1 ইউনিট বাড়লো তাহলে সিজিপিএ বাড়বে 0.016461, মানে 0.016 সামথিং। তার মানে আপনি যদি কি বলে যে 0 থেকে 1 হলো আইকিউ, তাহলে 1.715 এর সাথে 0.016 সিজিপিএ যোগ হলো। তারপর যেটা থাকলো তখন 1 থেকে 2 হলো আইকিউ, তখন আবার যেটা থাকলো তার সাথে আবার 0.16 যোগ হলো। তার মানে এভাবে আইকিউ 1 ইউনিট বাড়লে আপনার সিজিপিএ বাড়তেছে যে ইউনিটটা, সেটা হলো এম এর ভ্যালু। এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট। বুঝতে পারছেন? তো এই দুইটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট এবং ইন্টারসেপ্ট। এই বিষয়টাই হলো রিগ্রেশন, যেটার মাধ্যমে আমরা ইন্টারপ্রিট করে থাকি। এখন আপনি যেহেতু এই জিনিসটা চলতেই আছে, তো আপনি যে কোনো আইকিউর ভ্যালু যদি দেন, সাপোজ আইকিউর ভ্যালু আমি 60 দিলাম, 60 এর জন্য সিজিপি এর ভ্যালু কত হইতে পারে, সেটা কিন্তু এই যে বরাবর গেলে এই রেখা বরাবর যে মানটা পাওয়া যাবে, সাপোজ ধরলে যে 2.5 এখানে আছে, তার মানে আমাদের মডেল তখন প্রেডিক্ট করবে যে আইকিউ যদি 60 হয় তাহলে আমাদের সিজিপিএ, সেই ছাত্রটার সিজিপিএ হওয়ার সম্ভাবনা কত, 2.5। এইটাই। তো এই জিনিসটাই হলো যে রিগ্রেশন মডেল, এবং এভাবে আমরা রিগ্রেশন দ্বারা প্রেডিকশন করে থাকি। এটা স্ট্যাটিস্টিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি বললাম যে দ্য ফার্স্ট স্টেপ অফ মেশিন লার্নিং। তার মানে আপনি রিগ্রেশন বুঝলে আপনি মেশিন লার্নিং এর দিকে শুরু করতে পারেন তখন। তো এই বিষয়টা আমি দেখাই দিলাম। এখন আমি আপনাদের বাকি যে বিষয়টা দেখাবো, আজকে আর আমি কোনো টপিক আর আলোচনা করব না। আশা করি আপনারা যেই জিনিসগুলো আমি দেখাইছি এগুলো বুঝতে পারছেন। আমি প্রধানত কালকে থেকে যেই মেইন জিনিসটা দেখাইছি, যে ডেটা ম্যানিপুলেশন, প্রথমে হলো ভেক্টর তৈরি করা, তারপরে ম্যাট্রিক্স, এবং তারপর ডেটা ফ্রেম। এবং এই তিনটা জিনিসের, বিশেষ করে ম্যাট্রিক্সের ম্যানিপুলেশন ক্যালকুলেশনটা বেশি দেখায়নি, কারণ এটা এইটার থেকে ডেটা ফ্রেম আর ভেক্টরটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই দুইটা জিনিস আমি ডেটা ম্যানিপুলেশনের কিছু বেসিক জিনিসগুলো দেখাইছি, এবং তারপর আমি স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আপনাদেরকে আলোচনা করাইলাম। এই দুইটা বিষয় আমি দেখাইলাম আপনাদেরকে 2 ক্লাসে। আপনারা আশা করি এই বিষয় দুটা যদি আপনি এইটাকে মানে এই ক্লাসটাকে ফলো করেন এবং আপনারা যদি নিজেদের মধ্যে প্র্যাকটিস করেন, তাহলে এই দুইটা জিনিস আপনারা শিখতে পারবেন ভালোভাবে। এবং আর এর যে আপনাদের যে বিগিনিং, আপনারা আর আর প্রোগ্রামিং এ যারা হাতে খড়ি নিচ্ছেন, তারা একটা সুন্দর ফাউন্ডেশন, মানে সুন্দর একটা ফাউন্ডেশন বুঝতে পারবেন যে আর প্রোগ্রামিংটা আসলে এভাবে কাজ করে। তো এইটাই আমার টার্গেট ছিল। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে আমাদের যে আপকামিং কোর্সটা যে আছে, সেই কোর্সটা সম্পর্কে আমি আপনাদের দেখাবো। যে এই জিনিসটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি, যে আমাদের এই কোর্সটাতে কিন্তু 15 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ডেট দেওয়া হয়েছে। এবং এই যে এই কোর্সটা সম্পর্কে বলার পরে আমি আপনাদেরকে আজকে আপনাদের প্রেজেন্টের যে ফর্মটা আছে, মানে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিব। তো
তার আগে আপনারা একটু দাঁড়ান। এখন আপনাদের হলো এখানে ডেটা অ্যানালাইসিস উইথ আর অ্যান্ড আর স্টুডিও, যেটা আমাদের কোর্সের নাম। আমি এই কোর্সটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, মানে সম্পূর্ণ ইনস্ট্রাকশনটা করব আমি। তা এখানে কিন্তু 12টা ক্লাস হবে, একেবারে 12টা পর্যন্ত ক্লাস হবে। তো 12 দিনে 12টা ক্লাস আপনাদের সপ্তাহে আপনাদের সুবিধা মতো সময় দেওয়া হবে, যাতে আপনারা যারা চাকরিজীবী বা যারা ছাত্র সবাই যাতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। এবং আমরা ক্লাস 1-এ দেখাবো খুবই বেসিক জিনিসগুলা, মানে যেগুলো আমি দেখাইছি এগুলা থেকে এই বিষয়গুলো আমি আরো অনেক বিস্তারিত দেখাবো। আর হোয়াই ইউজ ইট, এই জিনিসগুলো, তারপর বেসিক ক্যালকুলেশন, এই বিষয়গুলো আমরা একের পর এক আস্তে আস্তে কভার করতে থাকবো। তো আর্ট সম্পর্কে ইন্ট্রোডাকশন আমি এই 2টা ক্লাসে ইন্ট্রোডাকশনের থেকে একদম আসলে কোডিং এ চলে গেছি। তো ইন্ট্রোডাকশনের পরে আপনাদের এই 2টা ক্লাসে আসলে আমি এই যে মডিউলটা দেওয়া আছে এর থেকে অনেক কিছু বেশি দেখাবো, কারণ এই জিনিসগুলা খুবই হালকা ভাবে দেওয়া আছে, এত হালকা জিনিস আসলে বিস্তারিত দেখানোর কিছু নাই। তো আমার ক্লাস 1 থেকেই আমি মেইনলি আমাদের যে ডেটা স্ট্রাকচারগুলো খুবই বিস্তারিত দেখানো শুরু করব। তারপর সেখান থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এই 3টা ক্লাস আমি মেইনলি এই আপনাদের ডেটা ম্যানিপুলেশনের উপর আর কি বিস্তারিত কিভাবে একটা খুবই সুন্দর একটা বেস দিব আমি আগে, যে কিভাবে এই ডেটা ম্যানিপুলেশনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন, এবং আপনাদের কাছে যাতে তারপর যাতে মনে হয় যে আপনাকে যে কোনো ডেটা আপনি বের করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। এভাবে একটা ফাউন্ডেশন তৈরির চেষ্টা করব। তারপর ক্লাস 4-এ আমরা যখন যাব তখন আসলে কন্ট্রোলে চলে যাব। আমরা আসলে তখন যেটা করব যে লুপে চলে যাব। লুপ জিনিসটা প্রোগ্রামিং এ অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি কি বলা যায়, লুপে গেলে আপনি কিভাবে নিজেদের মতো করে, মানে এমন কিছু ডেটার ক্ষেত্রে আপনার এমন কিছু অপারেশন করতে হবে যেটা আপনি সরাসরি 2 লাইন কোডের মাধ্যমে করতে পারবেন না, এটা কোডের সীমাবদ্ধতা থাকবে। তখন আপনি কি করবেন, যে লুপ ক্রিয়েট করবেন, ইফ, ফর, হোয়াইল, রিপিট, তারপর অ্যাপ্লাই ফ্যামিলি আছে। তারপরে যেই অ্যাডভান্স জিনিসটার দিকে আমরা যাব সেটা হলো ফাংশন, রাইটিং ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আপনার অনেক ফাংশনই তো আপনি পাবেন না যে নতুন নতুন কাজগুলো করার ক্ষেত্রে। তখন আপনি কি করবেন, যে নিজে থেকেই ফাংশন তৈরি করবেন, এবং এই ফাংশন তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হবে লুপ। আপনাকে লুপ তৈরি করতে হবে, এবং তারপর লুপ ভার্সেস ভেক্টরাইজ সলিউশন আমি দেখাবো, যে লুপ আর ভেক্টরাইজ সলিউশন কখন কোনটা ব্যবহার করা দরকার হয়। তারপর ক্লাস 5-এ আমি চলে যাব সরাসরি ডেটা ফ্রেম আসলে আমরা কিভাবে ইম্পোর্ট করব সেই জায়গায় আমরা সরাসরি চলে যাব। তখন এই ডেটা ইম্পোর্ট মানে এক্সেল থেকে কিভাবে ডেটা ইম্পোর্ট করে সেই ডেটাগুলোকে আমরা কিভাবে তখন ক্লিন করতে পারবো, প্রসেস করতে পারবো। তারপর থাকবে ডেটা ম্যানিপুলেশন উইথ ডিপিএলওয়াইআর। তবে এই ডেটা ম্যানিপুলেশনের আগে আমি আসলে আপনাদেরকে ওই যে এখানে কিছু জিনিস দেখাবো, যে আপনার আউটলায়ার, মিসিং ভ্যালুস, তারপর মানে কিছু এই জিনিসগুলা আপনারা কিভাবে ঠিক করতে পারবেন, যেগুলা আপনার ডেটা মাইনিং এর গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমি ডিপিএলওয়াইআর বা ডিপ লেয়ার হলো একটা প্যাকেজ, এটা আর এর খুব গুরুত্বপূর্ণ প্যাকেজ, এটা ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো এই জিনিসটাও আমি দেখাবো। মানে প্রথমে আপনাদের বেজ দিয়ে এটা দেখাবো, মানে বেজ আর দিয়ে আপনারা কিভাবে ম্যানিপুলেশন করবেন, এবং তারপর ডিপিএলওয়াইআর আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তারপর আমি চলে যাব কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনে, এবং এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ প্যাকেজ জিজি প্লট টু। তো জিজি প্লট টুটা আর এর হলো সবচেয়ে জনপ্রিয় ভিজুয়ালাইজেশন প্যাকেজ, এটার মাধ্যমে অনেক প্লটিং করা যায় এবং এটা খুবই অ্যাডভান্স প্লটিং করতে পারে। তো সেই প্লটগুলো আমি দেখাবো, এবং তারপর ক্লাস 8-এ কিন্তু আমি পুরোপুরি স্ট্যাটিস্টিক্সে চলে যাব, এবং স্ট্যাটিস্টিক্সের এক একটা টপিক, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এগুলা আমি শুধুমাত্র আপনাদেরকে কোডে দেখাবো না, তার সাথে আমি আলোচনাও করব যে কোনটা দিয়ে আসলে কি বোঝায়। তারপর সেই বিষয়গুলো, এই যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, আপনাদেরকে আজকে আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশনের একটা বেসিক দেখাই দিচ্ছি, এবং তারপর আমি ইন্টারপ্রিটেশন দেখাবো সেটার,
তারপর কোরিলেশন অ্যানালাইসিস তো থাকবেই, কন্ডাক্ট টেস্ট, হাইপোথিসিস টেস্টিং, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখাবো। তারপর আবার অ্যাডভান্স মডেলিং এ যে আমি মাল্টিপল রিগ্রেশন আর মেশিন লার্নিং এর মতো কিছু, এই যে ট্রেন টেস্ট, স্প্লিট ফিট অ্যান্ড ইভ্যালুয়েট রিগ্রেশন মডেলটা আমি দেখাবো। তারপর অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা, বাইনোমিয়াল মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, এই দুইটা ফিট করা মানে এটা কিন্তু ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনকে আমরা কিভাবে ইভ্যালুয়েশন করব সেই তিনটা জিনিস হলো কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি, রিকল, প্রিসিশন, এগুলো দেখাবো। আর তারপর আমি ক্লাস 10-এ দেখাবো হলো যে আপনার টাইম সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালাইসিস এটা বিজনেস ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আহ, আপনারা যারা বিজনেস ডেটা নিয়ে রিসার্চ করবেন তাদের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ, বা আপনারা যদি আবহাওয়া জনিত কোনো কাজ নিয়ে করেন। আর তারপর ক্লাস 11-তে আমি নন প্যারামেট্রিক টেস্টটা করাবো। তো নন প্যারামেট্রিক টেস্ট হলো স্পেশাল টেস্ট, এগুলা কিছু স্পেশাল কারণে ব্যবহার করা হয়, সেগুলো আমি কোর্সে বলবো কোন কোন কারণে কোন টেস্ট ব্যবহার হয়। এবং ক্লাস 12টা হলো আপনাদের শেষ ক্লাস, এবং এখানে সম্পূর্ণ অ্যাডভান্স কিছু জিনিস দেখানো হবে। যে প্রথমটা হলো এআই ইন্টিগ্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এআই ইন্টিগ্রেশন আপনি আর আর স্টুডিওতে আপনি কোডিং করতে গেলে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারেন। তো সেই হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার থাকবে হলো গিটহাব কোপাইলট। এটাকে আপনি কিভাবে ইন্টিগ্রেট করবেন এবং করার পর আপনি সেইটা দিয়ে আপনি তখন কোডিং এ অনেক সহজেই কোড করতে পারবেন। তখন মানে বিষয়গুলো যদি আপনার বোঝা হয়ে থাকে, আর প্রোগ্রামিংটা যদি জানা হয়ে থাকে, তখন আপনি এই গিটহাব কোপাইলটটা তখন খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তারপর আর মার্কডাউন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্কডাউনের মাধ্যমে রিপোর্ট, না মানে পিডিএফ ওয়ার্ড ফাইলগুলো তৈরি করা হয়। তারপর ওই মার্কডাউনেও এই যে রিপোর্ট তৈরি করব। তারপর কোড লেখার ক্ষেত্রে কিছু মানে আমরা যারা প্রোগ্রামার আছে তারা কিছু সুন্দর সিস্টেম ব্যবহার করে থাকে, সেটা হলো বিউটিফাইং কোডস। এবং তারপর আমি কিছু প্র্যাকটিস দেখাবো, যেগুলো আপনারা অল টাইম প্র্যাকটিস করলে আপনাদের কোডিং এর দক্ষতা বাড়বে। এটা হলো আহ, আমাদের কোর্স, যেটা আগামী 25শে জুন থেকে শুরু হবে। এবং কোডের সাথে মানে আমি কিন্তু প্রতিটা ক্লাসের কিন্তু আলাদা আলাদা হ্যান্ড নোট দেওয়া হবে, এটা আমি বলে রাখলাম। হ্যান্ড নোটগুলো খুবই হেল্পফুল হবে। তো এটাই হলো আমার কোডের আসলে মানে কোর্সের আসলে একটা, আপনাদেরকে কি বলবো, ধারণা দিলাম।